দর্শক, আমি সাব্বির আহমেদ সন্ধি স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে। আশা করি সকলে ভালো আছেন, সকলের ঈদ ভালো কেটেছে। যদিও এবারের ঈদ আনন্দের থেকে বিষাদের মাত্রাটাই বেশি ছিল। বাস, ট্রেন এবং সড়কে আমরা দেখেছি অসংখ্য দুর্ঘটনার সারি, অত্যন্ত মর্মান্তিক মৃত্যুর সম্মুখীন হয়েছি আমরা। তারপরও আশা করছি আপনারা যারা এখন টিভি সেটের সামনে আছেন কিংবা সোশ্যাল সাইটে এই লাইভটি দেখতে পাচ্ছেন, সকলে সুস্থ এবং নিরাপদে আছেন। আমাদের ঈদের প্ল্যান অনুযায়ী, ঈদের স্কেজুয়াল অনুযায়ী যে অনুষ্ঠানমালা ছিল, সেই অনুষ্ঠানমালার শেষে আমরা আমাদের নিয়মিত সম্প্রচারে ফিরে এসেছি। আমাদের দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আমরা আজকে কথা বলবো ক্যারিয়ার নিয়ে। বাংলাদেশের তরুণ, বাংলাদেশের যারা লিড দিচ্ছে, তারা শুধুমাত্র একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই, কিংবা বাংলাদেশের মেধার যে বিশ্ববাজারে অসম্ভব রকমের কদর রয়েছে, সেটার প্রমাণ হিসেবে আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সৈয়দ মাহাদি, সিআইএসএ এবং আন্তর্জাতিক অর্থনীতি গবেষক। মাহাদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, ভালো কেটেছে। নাইস, ভেরি নাইস। মাহাদি, আমি শুরুতেই একটা বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি। ইয়োর ক্যারিয়ার প্রোফাইল ইজ ভেরি মাচ পশড অ্যান্ড এনরিচড। তো সেই জায়গা থেকে সিআইএসএ অডিটর থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস, লম্বা একটা পথ চলা, এবং আপনি এখন একজন সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম অডিটর এবং আন্তর্জাতিক অর্থনীতি গবেষক। এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসপেন ক্যাপিটাল ম্যানেজমেন্টে ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন। সো এই জার্নিটা আসলে কিভাবে শুরু হলো, কিভাবে আপনাকে অ্যাসপায়ার করলো? জার্নিটা মূলত শুরু হয়েছে আমার অ্যাকাউন্টিং এবং অডিটের যে পড়াশোনা, এবং পরবর্তীতে এই রিলেটেড ক্যারিয়ারের যে কাজগুলো, সেটার উপরে জার্নিটা আমার মূলত শুরু হয়েছে। পরবর্তীতে একটা সময় দেখা গেল যে অ্যাকাউন্টিং সিস্টেমটা বেসিকলি হচ্ছে কারেন্ট যে অপারেশন থাকে একটা কোম্পানির অথবা যে কোনো একটা অর্গানাইজেশনের, সেই কারেন্ট অর্গানাইজেশনের যে কারেন্ট সিচুয়েশন অ্যাকাউন্টিংয়ের, সেটাকে ম্যানেজ করার জন্য বেসিকলি অ্যাকাউন্টিং এর কাজটা চলে। আর অডিটের ব্যাপারটা হচ্ছে মোস্টলি পোস্ট অডিটই হয়। সব কাজ শেষ হওয়ার পরে আমাদের যে ভুল ত্রুটিগুলো থাকে সেই জিনিসগুলোকে বের করে নিয়ে আসা। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আসলে কোম্পানির ফিউচার নিয়ে যদি কোনোদিন চিন্তা করা না হয়, তাহলে আসলে কোম্পানিটা ভালনারেবিলিটি ক্রিয়েট হতে পারে, স্কেলেবিলিটি খারাপ পর্যায়ে চলে যেতে পারে। তো সেইখান থেকে আসলে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিসের যাত্রাটা আমার শুরু হয়, এবং পরবর্তীতে এই রিলেটেড পড়াশোনার, রিসার্চ এবং ওয়ার্ক এরিয়াতে আমি ইনভলভ হই। পাশাপাশি সিআইএসএ আমি কোয়ালিফাই করি, কারণ হচ্ছে যে বর্তমান যে সিচুয়েশন আমাদের ওয়ার্ল্ড ওয়াইড, সেখানে আসলে আপনার শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ইকোনমেট্রিক্সগুলো জানলেই হবে না, অ্যাকাউন্টিং সিস্টেমটা জানলেই হবে না, অডিট করলে জানলেই হবে না, সাথে ডিজিটাল ফাইন্যান্সের সাথে আপনার রিলেশনটা ক্রিয়েট করাটা খুবই জরুরি। তো সেক্ষেত্রে আসলে সার্টিফাইড ইনফরমেশন সিস্টেমস অডিটর হিসেবে আমি কোয়ালিফাই করি এই জিনিসটাকে যেন আমি ইমপ্লিমেন্ট করতে পারি, কারেন্ট যে সনাতন পদ্ধতিতে যেভাবে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিংগুলো আমরা চালাচ্ছি, সেটার সাথে একটা ব্রিজ ক্রিয়েট করার জন্য। সো এই কম্বিনেশনটা ক্রিয়েট করার জন্যই আসলে এই পর্যায়ে আসা। আমরা তো ইউজুয়ালি যখন দের ইজ দিস ভেরি টিপিক্যাল অ্যান্ড সুগার কোটিং আইডিয়া অফ আস, যে জায়গায় দাঁড়িয়ে আমরা ছোটোবেলা থেকে ভাবি উইল বি এ ডক্টর or ইঞ্জিনিয়ার or এ লয়ার। সো আপনার এই ক্যারিয়ারে আসা, বা ইফ আই সে যে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসপেন ক্যাপিটাল ম্যানেজমেন্টে আছেন, অ্যান্ড আই গেস ইউ আর ভেরি ইয়াং ইন দ্যাট সেন্স টু বি এ ভাইস প্রেসিডেন্ট। তো সেই জায়গা থেকে এই ক্যারিয়ারটার চিন্তা আসলো কোত্থেকে? স্কুল কলেজে? স্কুল থেকে আসলে ফাইন্যান্সিয়াল সেক্টরটা আমাকে খুব অ্যাট্রাক্ট করতো। এর পিছনে অনেকগুলো রিজন হচ্ছে, পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজ করার জন্য আমাদের যারা বড়রা ছিলেন, তারা বিভিন্নভাবে আমাকে বিভিন্ন সময় কিছু জ্ঞান দিতেন যে তুমি এইভাবে জিনিসগুলোকে ম্যানেজ করো স্কুল লাইফ থেকে। তো তখন থেকে আসলে ইন্টারেস্টেড হয়ে পড়ি যে আসলে ফাইন্যান্সিয়াল সেক্টরটাতে যদি আমি ইনভলভ হই, তাহলে আসলে যে কোনো জায়গাতে, যে কোনো অর্গানাইজেশন, সেটা ব্যাকগ্রাউন্ড যদি সেটা হয় কেমিস্ট্রি হয়, বায়োলজি হয়, বা যে কোনো সাবজেক্ট হোক না কিসের জন্য, সেই ইন্ডাস্ট্রিতে যদি আমি ইনভলভ হই, ওখানে কোনো না কোনো সেক্টরে ফাইন্যান্সের ইনভলভমেন্ট আছে। বাট এটা এমন একটা এরিয়া যেখানে আমি যে কোনো অর্গানাইজেশনে, যে কোনো ইন্ডাস্ট্রিতে আমি ইনভলভ হতে পারি। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমার আসলে এই যাত্রাটা শুরু হয় যে আমি আসলে এই সেক্টরটাতেই কিছু একটা করব। সো ইউ হ্যাভ দিস ভাস্ট নলেজ অ্যাবাউট দিস থিং, যে জায়গায় আপনি আপনার ক্যারিয়ার সম্পর্কে খুব ভালো করে ইমপ্লিমেন্ট করতে পারছেন। আমি যদি এই জিনিসটা একেবারে, আমরা যারা সাধারণ জনগণ আছি, আমি আই ওয়াজ নট অ্যান অ্যাকাউন্টিং স্টুডেন্ট, আমি সায়েন্সে ছিলাম। সো আমি আসলে এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো জানি না। তো আমি সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে যদি বলি, বা যারা স্কুল কলেজ গোয়িং আছে,
তারা যদি আসলে এই ক্যারিয়ারে আসতে চায়, তাদের জন্য সহজে আপনার কি মেসেজ হবে যে ইফ ইউ ওয়ান্ট টু ম্যানেজ ইউর ওয়েলথ অ্যান্ড এভরিথিং দেন ইউ ক্যান টেক দিস প্রফেশন, মানে বোঝার সুবিধার্থে হোয়াট ইউ ডু, মানে খুব সহজে যদি বলি। আসলে ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে খুব সহজে বলা একটু ডিফিকাল্ট, তারপরও আমি যতটুকু বোঝানো সম্ভব হবে স্বাভাবিকভাবে, সেটা হচ্ছে বেসিকলি বাংলাদেশের মানুষ বা যে কোনো যারা ফাইন্যান্সিয়ালি ওরকম অ্যাকনলেজ না যে আসলে কিভাবে প্রসেসগুলো চলে, তারা আসলে খরচ এবং ইনকামের যে ডিফারেন্সটা এটা আসলে পারফেক্টলি বুঝতে পারে না। সামটাইমস কিছু খরচ আছে যেগুলো আসলে ইনভেস্টমেন্ট, কিছু ইনভেস্টমেন্ট আছে যেটা অ্যাকচুয়ালি খরচ। তো এই ডিফারেন্সগুলো যদি কেউ না বুঝতে পারে তখন হচ্ছে সমস্যাটা ক্রিয়েট হয়। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি কেউ আপনার শর্ট কিছু ফাইন্যান্সিয়াল কোর্স আছে অথবা অ্যাকাউন্টিং এর উপরেও কিছু কোর্স আছে, সেই পারপাসে যদি তারা ইনভলভ হয় এবং তারা কিছু ইন্টারন্যাশনাল টুলস আছে, ইআরপি আছে এবং ক্লাউড অ্যাকাউন্টিংয়ের কিছু সফটওয়্যারস আছে, ওগুলো যদি ইউজ করা শেখে এবং পাশাপাশি তারা যদি থিওরিটিক্যাল ট্রেনিংগুলো যদি নিতে পারে, তাহলে আসলে খুব দ্রুত 3 থেকে 6 মাসের ভিতরে তারা যে বেসিক আপনার স্ট্রাকচার, তাহলে তারা ওইটা ক্রিয়েট করতে পারবে এবং সেটা তারা ক্যারিয়ারেও ইনভলভ করতে পারবে, ইভেন তারা পার্সোনাল লাইফেও সেটা করতে পারবে। বুঝতে পেরেছি। আপনি তো হচ্ছে আমেরিকান একটা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট, সো এই জার্নিটা কি রকমের ছিল বা হাউ ডিড ইউ গেট দ্যাট অপরচুনিটি? ওকে, প্রত্যেকটা জায়গাতে ইনভলভ হওয়ার জন্য, যে কোনো ইন্ডাস্ট্রি হোক, যে কোনো দেশ হোক অথবা যে কোনো এরিয়াতে হোক, আপনার একটা ব্রেক থ্রু লাগে। তো সিসা ডিগ্রিটা ছিল আমার একটা ব্রেক থ্রু। তো এটার ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক বেশি চাহিদা, বিকজ ইনফরমেশন সিস্টেমসের উপরেই বেসড অন দ্যাট। দ্যাট ওয়াজ ইউর ফার্স্ট, মানে দিস ইজ ইউর ফার্স্ট জব? ইয়েস, আফটার গেটিং দ্য সিএএস। না, এর আগে আরেকটা জব ছিল, ওটাও গ্লোবাল এক্সপোজারে ছিল এবং আমি তখন ওয়ার্ক করেছি। উনি ছিলেন 40th প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট রিগান ইউএসের, ওনার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ছিলেন এবং চিফ অফ স্টাফ ছিলেন ন্যান্সি রিগানের। সো ওনার সাথেও আমি কাজ করেছিলাম। উনি চেয়ারম্যান ছিলেন আমাদের বোর্ডে। জি, বাংলাদেশে ছিলাম, বাট মোস্টলি আসলে হাইব্রিড কাজ করাই লাগছে আর কি, মানে ওখানকার মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন ইন্ডাস্ট্রিতে আমি ইনভলভ ছিলাম তখন, এবং পরবর্তীতে আবার এখানেও ইনভলভ হই। সো বেসিকলি ওই এক্সপোজারটা পাওয়ার জন্য সিসা অনেক বড় একটা কাজ করছে। তো এরকম কিছু টুলস, কিছু ট্রেনিং, কোনো একটা স্পেসিফিক স্কিল হচ্ছে আপনার দরকার পড়বে গ্লোবাল এক্সপোজারে যাওয়ার জন্য। কারণ হচ্ছে যেমন ধরতে পারেন বাংলাদেশে এখন বর্তমানে আপনার বিপিও মার্কেটটা অনেক হাই। বিপিও মার্কেটটা বেসিক্যালি অ্যাকাউন্টিং, তারপর বুক কিপিং, এই জিনিসগুলো রিমোটলি বাংলাদেশ থেকে করানো হচ্ছে এবং মোটামুটি ভালো একটা পর্যায়ে রেমিটেন্সও বাংলাদেশে ঢুকছে। সো যদি কেউ এই ধরনের ট্রেনিং নিয়েও যদি কেউ ইনভলভ হয় ইন্ডাস্ট্রিতে, তাহলেও আসলে সে গ্লোবাল এক্সপোর্টারটা পেতে পারবে। সো ইফ অ্যান অ্যাকাউন্টেন্ট স্টুডেন্ট ওয়ান্টস টু বি ইন দ্যাট পজিশন, বা যদি এরকম হচ্ছে অপরচুনিটি চায়, তাহলে তার হচ্ছে বেসিক কিছু হচ্ছে কোর্স আছে, এন্ড দেন দেয়ার ইজ ডেফিনেটলি হার্ড ওয়ার্ক এন্ড এভরিথিং। এবং যে যত বেশি ইনভেস্ট করবে তার টাইম, যেখানে ইনভেস্ট করবে সেখানেই সে আসলে উন্নতি করতে পারবে। সে যদি অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং ইনফরমেশন সিস্টেমে নিজের টাইমটাকে ইনভেস্ট করে, তাহলে সে আসলে যতটুকু ইনভেস্ট করবে ততটুকুই সে রিটার্ন পাবে। তবে বেসিক একটা স্ট্রাকচার ক্রিয়েট করতে মিনিমাম 3 to 6 মান্থসের প্রয়োজন আছে। একজন অভিজ্ঞ বাঙালি তরুণ হিসেবে আপনার এই অবস্থান বা আপনার এই অর্জন ডেফিনেটলি আমাদের হচ্ছে বহির্বিশ্বে আমাদের হচ্ছে ভালো একটা এক্সপোজার দিচ্ছে বা আমরা পরিচিত হচ্ছি, কিন্তু এর পাশাপাশি কিন্তু একটা আক্ষেপও থাকে যে হোয়াই নট ইন বাংলাদেশ। আমাদের কিন্তু হচ্ছে ব্রেইন ড্রেইনের হচ্ছে একটা কথা খুব করে শুনতে পাই বা আমরা দেখতে পাই, উই ডু ফেস দোজ থিং, যে দেখা যাচ্ছে যে জায়গায় দাঁড়িয়ে যে বাংলাদেশে একটা তরুণ ওই অর্থে সুযোগ পাচ্ছে না বা সে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, কিন্তু ওই তরুণী বা ওই তরুণী বাইরে যখন যাচ্ছে তখন দে আর ডুইং ভেরি গুড, ইনর্মাসলি গুড। সো এই ব্যাপারে আই রিয়েলি ওয়ান্ট টু ডিসকাস, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আজ আমরা ক্যারিয়ার নিয়ে কথা বলছি। এই ব্যাপারে আমাদের কথা কন্টিনিউ করব, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছে অল্প কিছুক্ষণের মধ্যেই। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে স্বাগত আরও একবার। বিরতিতে যাওয়ার আগে যে বিষয়ে কথা বলছিলাম, আমরা সেই বিষয়ে সরাসরি চলে যাচ্ছি। যেমনটা কথা হচ্ছিল বিরতিতে যাওয়ার আগে, যে আমাদের অসম্ভব রকম ব্রেন ড্রেইন হচ্ছে বা আমাদের এই জায়গায় মেধাবীরা সুযোগ যতটুকু পাচ্ছে তার থেকে বেশি চ্যালেঞ্জের ফেস হচ্ছে। তো এই জিনিসটা আসলে কতটুকু ডেভেলপ হতে পারে বা এই জায়গাটায় আপনি নিজের এন্ড থেকে কী কী চ্যালেঞ্জ ফেস করেছেন? আসলে সত্যি কথা বলতে এখানে বাহিরে কারো থাকা অথবা বাহিরে কর্মক্ষেত্রে নিজেকে এক্সপোজ করা, এই জিনিসটাকে আসলে আমি
টোটালি ব্রেন ড্রেন হিসেবে সবসময় দেখি না, কারণ হচ্ছে এটা আসলে ডিপেন্ড করে আসলে আপনি আসলে আপনার আলটিমেট গোলটা কি। তো আলটিমেট গোল যদি কারো থাকে যে আমি ওখানে চাকরি করব অথবা কাজ করব অথবা পড়াশোনা করব এবং দিন শেষে আমি আসলে ওই দেশগুলোতেই সেটেল হয়ে যাব, এরকম চিন্তাভাবনা যাদের ভিতরে থাকে বেসিকলি তাদেরকে আপনি ব্রেন ড্রেনের সিচুয়েশনটার সাথে মিলাতে পারেন। বাট যাদের উদ্দেশ্য থাকে যে বিদেশে যাওয়ার পরে অথবা বিদেশে ওয়ার্ক করার পরে ওই ওয়ার্ক কালচার এবং সেই টেকনোলজি আন্ডারস্ট্যান্ড করার পরে সেই বাংলাদেশের জিনিসগুলোকে field-এ হচ্ছে জি introduce বাংলাদেশের করবে। ফিল্ডে যখন ব্যাক করায় নিয়ে আসবে এবং সেটা ইমপ্লিমেন্ট করবে এবং তা থেকে যখন বাংলাদেশের অর্থনীতি এবং অন্যান্য সেক্টর যখন একটা ভালো উন্নয়নের ছোঁয়া পাবে, তখন হচ্ছে আসলে ওইটাকে আমি বলবো ব্রেন গেইন। there is this very questionable thing about corporate culture, you know, যে জি। বসের আসলে হচ্ছে মর্জির উপরে নির্ভর করছে। ব্যক্তিগত হচ্ছে পছন্দ অপছন্দের জায়গা থাকে, তোষামোদের একটা জায়গা থাকে, ইফ আই এম নট রং। তো সেই জায়গায় দেখা যাচ্ছে যে একজন তরুণ দুর্দান্ত কাজ করছে, দুর্দান্ত আপলিফটিং সব হচ্ছে অ্যাক্টিভিটিস সে করে বেড়াচ্ছে, কিন্তু ওয়েন ইটস কাম অ্যাবাউট দ্য প্রমোশন অ্যান্ড এভরিথিং, সেই ক্ষেত্রে সে অপরচুনিটি পাচ্ছে না। বা আমি যদি বলি যে যদি হচ্ছে নতুন কোনো আইডিয়া ইমপ্লিমেন্ট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আইডিয়াটা ইমপ্লিমেন্টেশনের যথেষ্ট জটিলতা, বা হচ্ছে দেখা যায় অনেক ক্ষেত্রে বসেরও পার্সোনাল ইগো ক্ল্যাশ করে। হাউ ডাজ দিস অ্যাফেক্টিং আওয়ার ইন্ডাস্ট্রি? এটা আসলে খুব কমন একটা সিচুয়েশন, যে টপিকটা তুললেন খুবই সেন্সিটিভ একটা জিনিসও বটে। Yes, তো definitely. এই ব্যাপারটা হচ্ছে আসলে আমি এভাবে দেখি, আসলে বাংলাদেশের যে কালচার, সেই ওয়ার্ক কালচার, সেখানে তো আমি কাজ করেছি বেশ কয়েকবার, এবং বাংলাদেশের যে এমএনসি গুলো আছে অথবা স্টার্ট আপগুলো আছে সেগুলোর সাথে আমি ইনভলভ ছিলাম। সো কালচারগুলোকে অ্যানালাইসিস করলে দেখা যায় যে আপনি যে কথাটা বলতেছেন এটা 90% ক্ষেত্রেই এটা মানে বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। yes. বাট বাংলাদেশ আমি শুধুমাত্র বলবো না, আমি বলবো যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যে কান্ট্রিগুলো আছে, বেসিকলি যারা সাউথ এশিয়ান থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে, সেখানে আসলে একটু বেশি। এর পেছনে অনেকগুলো কারণের ভিতরে একটা অন্যতম কারণ হচ্ছে আসলে আপনার অ্যাভেলেবল ওয়ার্কফোর্স আছে আপনার কাজ করার জন্য, তো ওই অভাবের একটা ব্যাপার আছে। আর 2 নম্বর ব্যাপারটা হচ্ছে যে দীর্ঘ একটা সময় ধরে এই কালচারটা বিল্ড হয়েছে বাংলাদেশে। বাট যদি আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি অথবা সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রিতেও যদি আপনি ইনভলভ হন কাজের সাথে, তাহলে আপনি দেখতে পাবেন যে ওখানে আসলে ইনএফিসিয়েন্সি বোঝা হয় যদি আপনি টাইমের পরেও কাজ করেন, এবং বসকে যদি আপনি তোষামত করতে যান তাহলে আসলে খুবই নেগেটিভলি এটা মানে should কাজ be, করে। definitely. এটাই প্র্যাকটিক্যাল কালচার হওয়া উচিত। সো এবং এটা কিন্তু এমন না যে একটা দুটা কোম্পানিতে, প্রায় 95 to 96% Exactly. কোম্পানিতেই ওইখানে সিচুয়েশনগুলো এরকম। আর বাংলাদেশে ঠিক তার উল্টো। সো ওই জায়গায় একটা ডেভেলপমেন্টেরও ব্যাপার আছে। এটা আসলে আমাদের পলিসিও আছে বাংলাদেশে, অনেক পলিসি মেকাররা অনেক ধরনের পলিসি করে, বাট ইমপ্লিমেন্টেশন যেটা, যে অ্যাকশনটা ইমপ্লিমেন্টেশনের না জায়গাটা আমরা সব সময় পিছিয়ে। ওটা নাই। কেননা কেউ যদি কমপ্লেন করতে যায় হয়তো বা তার বিচার হবে, বাট মাঝখানে তার চাকরিটা যাবে, ব্যাপারটা এরকম দাঁড়ায় যায়। সো ওই দিন শেষে গিয়ে দেখা যাচ্ছে ইয়েস আই হ্যাড দ্যাট Right. থিং, আমার So, হচ্ছে ওই ব্যাপারটা যারা আছে, পলিসি যেটাকে মেকার আমরা লেভেল জানতে আছে পারি না। তাদের কিছু না কিছু একটা করতে হবে যাতে এই সিচুয়েশনটাই ক্রিয়েট না হয়, ব্যাপারটা Exactly. এরকম আর কি। সিস্টেমেটিক ওয়েতে আসা উচিত। জি। সো ইয়েস, ব্রেইন ড্রেন বাংলাদেশে হচ্ছে। এই ক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে বাংলাদেশের যারা হচ্ছে নীতি নির্ধারকরা আছেন, তাদের জায়গা থেকেও অনেক কিছু করার আছে, মেনলি তাদেরই করার আছে যাতে হচ্ছে ব্রেইন ড্রেন না হয়। আমি গবেষণার কথা যদি বলি, রিসার্চের ক্ষেত্রে আমরা হচ্ছে অনেক ধরনের কমপ্লিকেশনস পাচ্ছি। আমরা যদি হচ্ছে কর্পোরেটের কথা বলি, কিংবা ইফ ইউ টক অ্যাবাউট ইভেন গভর্নমেন্ট জব, ও জায়গাও কিন্তু অনেক ধরনের বিষয় থাকে যে চ্যালেঞ্জেসগুলো ফেস করে। সো আই গেস সরকার পরিবর্তন হয়েছে, বর্তমানে সরকার প্রধান যিনি আছেন তিনি এই বিষয়গুলো নিয়ে অবশ্যই অনেক গুরুত্ব সহকারে দেখবেন। ডেফিনেটলি। আমি যদি ফিল্ড অফ স্টাডিতে আসি, আমাদের এসএসসি এইচএসসিতে আমরা যে সাবজেক্টগুলো যে বিষয়গুলো নিয়ে পড়ছি, ওগুলো অবশ্যই অনেক দরকার আছে আমাদের হচ্ছে মেধা মননের বিকাশের জন্য। কিন্তু তারপরও কি কোথাও না কোথাও গিয়ে মনে হয় বর্তমানে বহির বিশ্বের সাথে হচ্ছে কানেক্টেড হওয়ার জন্য বা এই গ্লোবাল মার্কেটটা ধরার জন্য চাকরির বাজারের আমাদের নতুন কি কিছু ইন্ট্রোডিউস করানো উচিত? বেসিক্যালি আমাদের প্রথমে আসলে ডিসাইড করতে হবে যে আমরা আসলে কোন পথে হাঁটবো, আমরা আসলে নিজেদেরকে কোথায় দেখতে চাই। ওই ঘোরা পেঁচে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের সাথে অনেকটা মিলে যায় যে আমাদের পজিশনটা আজ থেকে 10 বছর পরে বা 20 বছর পরে একটা লম্বা পিরিয়ড সময়, নট যে আগামী 1 বছরের ভিতরে কি করা যায়, একটা জোড়াতালি হয়ে যাবে তখন, যেটা সবসময় হয়ে এসেছে। এক্স্যাক্টলি, রাশের মধ্যে কোনো জিনিস আসলে ভালো যে কোনো সরকারি থাকুক, যে কোনো অ্যাডমিনিস্ট্রেশনই থাকুক, তাদের প্ল্যানটা হওয়া উচিত যে আগামী 20 বছরে অ্যাডমিনিস্ট্রেশন থেকে যে ডিসিশনটা নেওয়া হবে বা যে টার্গেটটা নেওয়া হবে সেটা ইমপ্লিমেন্ট করার জন্য যেন প্রত্যেকটা সরকার যেই চেঞ্জ হবে অথবা সে যদি থেকে যায় পরের বারও, তো এরকম সিচুয়েশনে যদি থাকে সে যেন ওই গোলটার প্রতি আগায় যায়। এই একটা টার্গেট 100% আপনাদেরকে রাখতে হবে। সেকেন্ড জিনিসটা হচ্ছে ওই টার্গেট অনুযায়ী হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সিটা ক্রিয়েট হবে যে কোন ডেটা বা কোন গোলের উপর আমরা আস্থা করে আমরা ওই জায়গাটাতে আগাবো।
যেমন আমরা যদি টার্গেট নেই যে আমরা আমেরিকার মতো একটা ইকোনমিক্যাল সিচুয়েশন ক্রিয়েট করব অথবা জাপানের মতো আমরা একটা ইকোনমিক্যাল সিচুয়েশন ক্রিয়েট করব, তাহলে আমাদেরকে জাপান এবং আমেরিকা সম্পর্কে অ্যানালাইসিস করে তাদের যে সিচুয়েশনটা আছে এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট সেটার সাথে একটা কম্প্যারিজন করে আপনাকে একটা অ্যানালাইসিস করে বের করতে হবে রিয়েলিটির উপর বেস করে হচ্ছে how we রিয়েলিটির can উপরে যে কোন implement this. পর্যন্ত আমরা যেতে পারি। হয়তোবা আমরা আমেরিকা হতে পারবো না, হয়তোবা আমরা জাপান হতে পারবো না, এটা হতে পারে, বাট আমরা কতটুকু পর্যন্ত যেতে পারবো এগোতে আমাদের পারি। কারেন্ট সিচুয়েশনে। তো দেখা যাচ্ছে যে ইয়েস, ইয়াং জেনারেশন আর ডুইং অল দিস থিং। আপনিও, আমি যদি বলতে চাই, আপনিও কিন্তু সেই অর্থে হচ্ছে ওই সুযোগটা বাংলাদেশ থেকে পাননি, আপনি আপনার নিজের মতো করে হচ্ছে তৈরি করেছেন। সো দেয়ার আর সো মেনি পিপল, না মানে অনেক স্টুডেন্ট আছে যাদের মধ্যে আসলেই পোটেনশিয়ালিটি আছে, Definitely. কিন্তু ওই হেল্পটা না পাওয়ার জন্য আসলে হচ্ছে এক্সপোজারটা পাচ্ছে না। ডেফিনেটলি এবং বাংলাদেশের যদি আপনি ট্যালেন্টের যদি হিসাব করেন যারা মোটামুটি শিক্ষিত আর কি, মোটামুটি শিক্ষিত বলতে বোঝাচ্ছি আমি আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি তাদের আছে অথবা গ্রাজুয়েট ডিগ্রি তাদের আছে, এরকম যারা গ্লোবাল এক্সপোজারে যাচ্ছে তারা কিন্তু সবাই শাইন করতেছে, মানে এভরিওয়ান। বাট তারা বাংলাদেশে থাকতে গিয়ে দেখবেন 15-20 হাজার টাকার একটা চাকরি তারা খুঁজে পাচ্ছেন না, সিচুয়েশনটা এমন। বাট ওই সব জায়গায় অন্যান্য দেশে হয়তো 100টা কান্ট্রির ইমিগ্রেন্টস বা অথবা মাইগ্রেন্টসদের সাথেও তারা কম্পিট করে তারা এক নম্বর হয়ে যাচ্ছে, সিচুয়েশনটা এমন আর কি। এটা আসলেই কিন্তু অসম্ভব রকম ডিপ্রেসিং, আমি ডিপ্রেসিংই বলবো, যে দেখা যাচ্ছে একটা ছেলে কিংবা একটা মেয়ে 20 বছর 22 বছর হচ্ছে তার স্টাডি কমপ্লিট করে জাস্ট 15 থেকে 20 হাজার টাকার একটা চাকরি করছে। আই এম নট আন্ডারমাইনিং এনিওয়ান, বাট দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। যে জায়গায় দাঁড়িয়ে হচ্ছে এইটা তার জন্য অসম্ভব রকম কষ্টের, অনেক কষ্ট। মেধার হচ্ছে মূল্যায়ন হচ্ছে না, তার নিজের মধ্যে কাজের উৎসাহ কিন্তু থাকছে না একটা সময় গিয়ে। সামগ্রিক বিষয় নিয়ে উই ওয়ার টকিং অ্যাবাউট রিসার্চ, ইফ আই এম নট রং, আপনি হচ্ছে এখন একটা ইন্টারন্যাশনাল হচ্ছে রিসার্চের সাথে জড়িত আছেন এবং কো অথররা আই গেস ফ্রম ইন্টারন্যাশনাল, রাইট? জি, আমি একটা বুক চ্যাপ্টার পাবলিশ করেছি আর কি ইউএসএ তে এবং কানাডাতে অ্যাপেল একাডেমিক প্রেস থেকে। ওটা পাবলিশ হবে আর কি সামনে, অ্যাকসেপ্টেড হয়েছে আর কি বুক চ্যাপ্টার। এর ছাড়া আমার বেশ কিছু আর্টিকেলস আছে আর কি। জি, এটা আমার একটা প্রাইম আর কি আপনার বলতে পারেন একটা অ্যাচিভমেন্ট আমার রিসার্চ এরিয়াতে আর কি। এবং হোয়াট ডাজ দিস থিং ফোকাস? অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ডিজিটাল ফাইন্যান্স ইন সাউথ এশিয়া, আমাদের এই সেক্টরটাতে বিশেষ করে আর কি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, মিয়ানমার, এইসব জায়গায় যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটা আছে জেন্ডার বেসিসে এবং হচ্ছে আপনার যারা এখন পর্যন্ত ওই নলেজটা এখন পর্যন্ত পৌঁছায় নাই টেকনোলজি অথবা ইনফরমেশন টেকনোলজি রিলেটেড, তাদেরকে কিভাবে ইনক্লুড করা যায় আমার এই ফাইন্যান্সিয়াল ডিজিটাল ফাইন্যান্সে। সো এইটার উপর একটা রিসার্চ আর কি। ডিজিটাল ফাইন্যান্সের ক্ষেত্রে যদি আমি জানতে চাই যে ইট ডেফিনেটলি হ্যাজ মেনি পজিটিভ সাইডস, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস, হোয়াট আর দ্য নেগেটিভ থিংস? সবচেয়ে বড় ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমার কাছে মনে হয় যে পলিসি মেকিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় একটা পার্ট আর কি। যেমন বাংলাদেশ এখনও ক্যাশে অনেক ট্রানজ্যাকশন করে, সো যদি ডিজিটাল ফাইন্যান্সে ইনভলভ না করা হয় বাংলাদেশের জনগণকে 100%, এর আগ পর্যন্ত ক্যাশলেস সোসাইটি ক্রিয়েট করা সম্ভব না। আর ক্যাশলেস সোসাইটি যদি আপনি ক্রিয়েট না করতে পারেন তাহলে আসলে জবাবদিহিতা থেকে শুরু করে আপনি যে গ্লোবাল মার্কেটে ফাইন্যান্সিয়ালি আপনি যে রাষ্ট্রীয়ভাবে আগানোর চেষ্টা করবেন সেই জিনিসটার অনেক ল্যাকিংস থেকে যায়। সো এটা খুবই ডিপ একটা সিচুয়েশন, বাট এটাকে যদি আপনি একটা পর্যায়ে নিয়ে যেতে চান, ভালো একটা পর্যায়ে বাংলাদেশের জন্য অথবা বাংলাদেশের জনগণের জন্য, ইভেন পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য যদি করতে হয়, তাহলে আসলে আমাদের ডিজিটাল ফাইন্যান্সের আন্ডারে সবাইকে নিয়ে আসতে হবে। লাইক মোবাইল ব্যাংকিং, এই ব্যাপারে আমরা আরো কথা বলবো। আই রিয়েলি ওয়ান্ট টু টক অ্যাবাউট পেপ্যাল এন্ড এভরিথিং আদার ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন সিস্টেম, কিন্তু তার আগে আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে আবারও। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে নিয়ে নিচ্ছি আরো একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যে। স্বাগত আরও একবার দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে। আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। যেমনটা বিরতিতে যাওয়ার আগে কথা হচ্ছিল, ইফ ইউ টক অ্যাবাউট পেপ্যাল অ্যান্ড অল দ্য আদার ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম, দেখা যাচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী অনেক দেশেই হচ্ছে কিন্তু এই সুযোগটা রয়েছে, কিন্তু বাংলাদেশে এই জিনিসটা নেই। এখন এই জায়গাটায় আপনার হচ্ছে কতটুকু আগানো দরকার আমাদের? সো প্রথমে আপনি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন করেছেন, যেটার সাথে আসলে অনেক ডিপ কিছু চিন্তাভাবনা জড়িত এবং বাংলাদেশের উন্নয়নও জড়িত, দুটোই। তো বাইরের ফরেন যে আপনার ডিজিটাল যে কারেন্সি প্ল্যাটফর্মগুলো আছে যেগুলোতে ইজিলি আপনি গ্লোবাল আপনার পেমেন্টগুলোর সাথে ইনভলভ হতে পারেন, সেই জায়গাগুলোতে যদি আপনার ফুল কন্ট্রোল না থাকে গভর্নমেন্টের, কারণ আমাদের চিন্তা করতে হবে গভর্নমেন্ট কেন এটা হোল্ড করে রাখছে, প্রথম কোশ্চেন আমাদের এটা হওয়া উচিত। সো এটা কারণটা হচ্ছে আপনার মূলত যদি এই সিচুয়েশনটা আমরা ক্রিয়েট করি যে আমরা এটাকে খুব অ্যাভেলেবল করে দিলাম উইদাউট দ্যাট মাচ অফ কন্ট্রোল, দ্যাট মাচ অফ পলিসি,
তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণ মানি মানি লন্ডারিং লন্ডারিং এর যে বিষয়টা সুযোগ আছে, চলে হ্যাঁ, আসছে প্রচুর Yes. পরিমাণ। সো ইভেন এই মাধ্যমগুলোকে ইউজ করে We do have এখনো anti-money laundering and corruption unit, right? ওটা আপনার অ্যাক্টিভলি আপনার ওনাদের কাজ করতে হবে এবং পলিসি মেকিং এরিয়াগুলো থেকে আরও ইনভলভ হতে হবে এবং অ্যাকশন লেভেলে যারা ফিল্ড অপারেশন এক্সিকিউটিভ যারা থাকবেন তাদের ইনভলভমেন্টও অনেক বেশি হতে হবে। সো এই জায়গাগুলোকে যদি ডিটেক্ট ওরকমভাবে না করা যায় তাহলেও একটা সমস্যা। আর যারা কাজ করবে তারা যেন করাপ্টেড না হয় সেই জায়গাটাও নিশ্চিত করতে হবে। যদি এই প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র পলিসি মেকিং না, পলিসি একদম মেকিং এর হচ্ছে root সাথে level অবধি। হ্যাঁ একদম রুট লেভেল পর্যন্ত যদি আপনি একদম করাপশনটাকে একেবারে মিনিমাইজ করে ফেলতে পারেন, হয়তোবা 100% নির্মূল করা সম্ভব না, বাট যতটুকু পারা যায় মিনিমাইজ করা যায়, তো তারপরে আপনি পেপাল অথবা অন্যান্য জিনিসের সাথে ইনভলভ হয়তোবা করতে So পারেন। before that it would be very risky for us. ভেরি রিস্কি। আপনার যে এক্সপার্টিস আছে সেই এক্সপার্টিস নিয়ে যদি ইফ বাংলাদেশ গভর্নমেন্ট ওয়ান্টস টু ইমপ্লিমেন্ট দিস ইন আওয়ার কান্ট্রি অর ইন আওয়ার ইকোনমিক স্ট্রাকচার, তো সেক্ষেত্রে এই জিনিসটা আসলে কিভাবে বেনিফিটেড করতে পারে? আসলে মূলত আমার যে সেক্টরটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস, এটা তো বেসিক্যালি বাজেট প্রণয়নের জন্য আপনার ইউজ হয়ে থাকে আর কি। বাজেট করার সময় ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিসের প্রচণ্ড পরিমাণ দরকার পড়ে। আর এছাড়া আপনার গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং যেসব অর্গানাইজেশনের আপনার অডিট দরকার পড়ে আর কি, বিশেষ করে ইনফরমেশন সিস্টেমস অডিট, সেই জায়গাতেও আমার এক্সপার্টিসগুলো ইনভলভ করা যায়। তবে মূলত যদি আপনি আমার পার্সোনাল চয়েস বলেন যে এরকম যদি কখনো সুযোগ আসে, এবং বেসিক্যালি আই উইল ক্রিয়েট দ্য চান্স, মানে নিয়ার ফিউচারে, যে যখন আমি মনে করবো আই এম প্রিপেয়ার্ড, দেন আমি আমার পার্সোনাল সিচুয়েশন থেকে আমি কাজ করার চেষ্টা করব। সেটা হচ্ছে এসএমই সেক্টরগুলোতে। সো এসএমই সেক্টরটা আপনি জানেন কি জানেন না, বাংলাদেশ হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট এসএমই সেক্টর, যেখানে 10,000 5,000 টাকা থেকে শুরু করে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী তারা মান্থলি ইনকাম করে এসএমই সেক্টর থেকে। সো তারা সবাই এসএমই সেক্টরের আন্ডারে। সো এবং ওইখান থেকে শুরু করে আবার কোটি কোটি টাকাও ইনকাম হয় এসএমই সেক্টরেই। এতই ছোট ব্যবসা, তাও অনেক বেশিও ইনকাম হয়, কমও হয়। বাট তাদের সবচেয়ে বড় যে পোর্শনটা আছে, তারা ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন সিস্টেমসের সাথে ইনভলভ না। তো আমার টার্গেট থাকবে তাদেরকে ডেটা ড্রিভেন একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসার জন্য, একদম বেসিক কিছু অ্যাকাউন্টিং সিস্টেম বা ফাইন্যান্সিয়াল সিস্টেমের সাথে ইনভলভ করা, তাদের মানে বাংলা ভাষাতে হোক অথবা ইংরেজিতে হোক, যেটাই হোক, মানে খুব সহজে আর কি, খুবই অ্যাক্সেসিবল থাকবে তাদের জন্য। এই একটা ইনভলভমেন্ট ক্রিয়েট করা, হয়তোবা সেক্ষেত্রে পলিসি মেকিংয়েরও কিছু ইনভলভমেন্ট থাকতে পারে, বাট তা যদি নাও হয় প্রাইভেটলি আমরা চেষ্টা করব। আমি এবং আমার সাথে আরও রিসার্চের অনেক টিম মেম্বার্স আছে, যেমন আমি ইনভলভ আছি ঢাকা ইম্পেরিয়াল কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশন, আমার কলেজ ছিল ঢাকা ইম্পেরিয়াল কলেজ, তো ওইখানকার প্রেসিডেন্ট আছে মশিউর রহমান, আমি ওখানে ট্রেজারার হিসেবে আছি। সো আমরা মিলেও এই জিনিসটা নিয়ে চিন্তা করছি যে এই জিনিসটাকে কীভাবে আগায় নিয়ে যাওয়া যায়, এবং যাতে ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে ডিজিটাল ফাইন্যান্স পুরো জিনিসটা যেন এসএমই সেক্টরটাকে খুব ইম্প্যাক্ট ফালাতে পারে। সৈয়দ মাহাদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। উই ডু টক অ্যাবাউট মেনি থিংস অন দিস শো। সো আজকের এই শোটা বা আজকের এপিসোডটা আমার নিজের কাছে অনেক বেশি ইন্টারেস্টিং ছিল, বিকজ আমরা দেশ নিয়ে কথা বলি, রাজনীতিতে নিয়ে কথা বলি, তরুণদের সম্ভাবনা নিয়ে কথা বলি, কিন্তু আজকের টোটাল সিনারিওটা ছিল গ্লোবাল ক্যারিয়ার বা হচ্ছে তরুণরা কিভাবে নিজেকে আসলে ডেভেলপ করতে পারে। সেই জায়গা থেকে আপনি যে বিষয়গুলো বলেছেন, this is very much inspiring. You are very much inspiring. So thank you so much for joining us, and I hope we talk again. Thank you. Thank you so much for having me as well. দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আজ আমাদের সাথে উপস্থিত ছিলেন সৈয়দ মাহাদি, একজন আন্তর্জাতিক অর্থনীতি বিশ্লেষক এবং CISA। আমাদের দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি প্রতি শনিবার রাত 8টায় সম্প্রচারিত হয়। এই জায়গায় তরুণদের মতামত, তরুণদের চিন্তা, তরুণদের ক্যারিয়ার প্ল্যান সব কিছু নিয়ে আমরা আলোচনা করি। আপনি আপনার মতামত জানাতে, আপনি আপনার চিন্তাভাবনা জানাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমেইলের মাধ্যমে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সোশ্যাল সাইটে। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আগামী শনিবার রাত 8টায় আবারও দেখা হচ্ছে দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে। ভালো থাকবেন।